আসসালামু আলাইকুম, স্টেপশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের এক্সাম 18 ফিজিক্স পোরশনটার সলভ ক্লাস শুরু করতে যাচ্ছি। পর্যায়ভিত্তিক গতির উপর যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার সলভ ক্লাস আমরা 15টা এমসিকিউ সলভ করব। আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নগুলো সলভ করা শুরু করে দিই। প্রথমে দেখেন 1 নম্বর প্রশ্নটা কি বলছে। একটি সরল দোলকের পর্যায়কাল t, ওকে, একে g/3 ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে নিয়ে গেলে পর্যায়কাল কত হবে? একটা লিফট যদি ত্বরণে ওঠে বা নিচে নামে, তখন সেক্ষেত্রে ওই লিফটের মধ্যে ত্বরণের একটা পরিবর্তন হয়। ঠিক আছে, লিফট যদি একটা নির্দিষ্ট ত্বরণে উপরে ওঠে, সেই ক্ষেত্রে কোনো একটা বস্তুর উপর আপেক্ষিক ত্বরণ বেড়ে যায়। যখন লিফট একটা ত্বরণের নিচে নামে, তখন আপেক্ষিক ত্বরণটা কমে যায়। যদি লিফট সমবেগে ওঠানামা করে, তখন বস্তুর আপেক্ষিক ত্বরণ আগের মতোই থাকে, মানে অভিকর্ষ ত্বরণটাই থাকে। ওকে, তাহলে দেখেন এখানে বলছে একটা লিফটের কথা, যে লিফটটা g/3 ত্বরণের উপরে উঠতেছে। যখন লিফট দেখেন সরল দোলকটাকে যখন আমি লিফটের নেই তখন তার পর্যায়কাল ছিল t, এবং t কে যদি আমরা ফর্মুলা দিয়ে লিখি, কি লিখব? t = twice pi √L / g। এখানে g মানে অভিকর্ষ ত্বরণ, L হচ্ছে দোলকের দৈর্ঘ্য। ওকে, এবার আমি যদি ওই দোলকটাকে লিফটে নিয়ে যাই, সেই ক্ষেত্রে পর্যায়কাল যদি t প্রাইম ধরি, সেটা হবে 2 pi √L / g + a। যেহেতু লিফট উপরে উঠতেছে, কত ত্বরণ উপরে উঠতেছে? a। এই a এর মানটাই দেওয়া আছে g/3। ওকে, তখন পর্যায়কালটা হবে এত। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা এখানে যদি a এর মান g/3 বসাই, তাহলে হবে g + g / 3। এটা তাহলে আমরা এখানে লসাগু করে যোগ বিয়োগ করি, করলে হবে এখানে 3L / 4G। বুঝতে লসাগু করলে এখানে 4G / 3 ঠিক উপরে চলে গেছে। এবার 3/4 এটাকে বাইরে নিয়ে আসা, বাইরে নিয়ে গেলে কি হবে? √3 / 2 2 pi √L / g এরকম আসবে। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন এই জিনিসটার অর্থ কি? এই জিনিসটার অর্থ হলো গিয়ে p, যেটা দোলকের আগের পর্যায়কাল ছিল। তাহলে এখান থেকে আমরা জিনিসটা কি পাবো? √3/2t, মানে আগের পর্যায়কালের √3/2 গুণ হবে যদি লিফটে আমি নিয়ে যাই। ঠিক আছে? ওকে, তাহলে দেখেন অ্যাকচুয়ালি কিন্তু এটা পর্যায়কাল কমে গেছে। √3/2 মানে 0.867 এরকম একটা মান। যদি লিফট উপরের দিকে উঠে একটা ত্বরণে, তাহলে দোলকের পর্যায়কাল কমে যায়, মানে আগে থেকে দ্রুত কাটে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের অ্যানসার হবে খ। ঠিক আছে, তাহলে এখন আমরা পরের প্রশ্নটা চলে যাই। 2 নাম্বার কি বলছে দেখেন, বলছে একটি সরল দোলকের পর্যায়কাল বনাম কার্যকরী দৈর্ঘ্য লেখচিত্রটি কেমন হবে? মানে একটা সরল দোলকের সাথে পর্যায়কালের লেখচিত্র আঁকবো। আগে আচ্ছা ধরেন আমরা এখানে লেখচিত্রটা আঁকবো। পর্যায়কাল বনাম দৈর্ঘ্য। পর্যায়কালকে y অক্ষ বরাবর, দৈর্ঘ্যকে x অক্ষ বরাবর বসাইলাম। এবার দেখেন t এর সাথে l এর সম্পর্ক কি? t সমানুপাতিক √L, অর্থাৎ কোন দোলকের পর্যায়কাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, এগুলো জানতে হবে। তাহলে এখন দেখেন এটা গ্রাফটা কেমন হবে। দেখেন আমরা অ্যাকচুয়ালি যদি কোনো একটা চলকের উপর রুট থাকে, সেটার গ্রাফ কেমন হবে এটা আমরা আন্দাজ করতে পারি না। তাহলে রুটটাকে একটু সরানোর চেষ্টা করি। দেখেন আমি যদি উভয় পক্ষে বর্গ করে দিই, তাহলে কি রকম হবে? t² সমানুপাতিক L, তাই না? তাহলে এখানে জিনিসটাকে আমরা লিখতে পারি t² = সামথিং একটা ধ্রুবক ইনটু L। তাহলে এখানে দেখেন কয়টা চলক আছে এই সমীকরণে? দুইটা চলক আছে, একটা হচ্ছে t আর একটা হচ্ছে L। কিভাবে বুঝছেন? গ্রাফে আমরা y অক্ষ বরাবর t বসাইছি, x অক্ষ বরাবর L বসাইছি। তাহলে আমাদের দুইটা চলক, একটা t একটা L। তাহলে দেখেন দুইটা চলকের মধ্যে একটা চলকের পাওয়ার আছে 2, অপর চলকের পাওয়ার আছে 1। তাহলে এটা হবে একটা পরাবৃত্তের সমীকরণ। একটা চলকের পাওয়ার 2 আর একটা চলকের পাওয়ার 1, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এবং এখানে কার পাওয়ার 1? L এর পাওয়ার 1। যার পাওয়ার 1 ওই পরাবৃত্তটার মুখ থাকবে তার দিকে। ঠিক আছে, তাহলে গ্রাফটা হবে এরকম, একটা পরাবৃত্ত হবে, অবশ্যই মূল বিন্দুগামী, কারণ এখানে সামথিং ধ্রুবক আকার কিছু নাই। মূল বিন্দুগামী পরাবৃত্ত এবং মুখ থাকবে L এর দিকে, যার পাওয়ার 1 তার দিকে। তাহলে গ্রাফটা হবে প্যারাবোলা। প্যারাবোলা মানে পরাবৃত্ত। তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, বলছে যে দুটি ভিন্ন স্থানে একটি সরল দোলকের দৈর্ঘ্য যথাক্রমে
50 সেন্টিমিটার ও 52 সেন্টিমিটার কোন বস্তুকে প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নিয়ে গেলে তার ওজন শতকরা কত বাড়বে? দুইটা ভিন্ন স্থানের কথা বলছি। যেহেতু দুইটা ভিন্ন স্থানের কথা বলতে আমরা বুঝতেই পারতেছি এখানে অভিকর্ষ ত্বরণের একটা চেঞ্জ আছে, কারণ স্থানের ভিত্তিতে অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয় এবং ওই দুই ভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হওয়ার কারণে আমাদেরকে কি করতে হয়েছে, সরল দোলকের দৈর্ঘ্য মানে কার্যকরী দৈর্ঘ্যটা চেঞ্জ করতে হয়েছে। প্রথম স্থানে দৈর্ঘ্য ছিল 50 সেন্টিমিটার, পরের স্থানে দৈর্ঘ্যটা রাখতে হয়েছে 52 সেন্টিমিটার। ওকে, এরপর বলছি কোন একটা বস্তুকে প্রথম স্থান থেকে যদি দ্বিতীয় স্থানে নিয়ে যাই, মানে অভিকর্ষ ত্বরণ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি ওজনটা শতকরা কত বাড়বে, দ্বিতীয় স্থানে নিয়ে যাওয়ার পরে বস্তুটার ওজন কতটুকু বাড়বে, কত পার্সেন্ট বাড়বে সেটা বের করতে বলছে। তাহলে দেখেন এখানে আমরা কি করব, অভিকর্ষ ত্বরণের সাথে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে সেটা আমরা লিখব। আচ্ছা দেখেন তো ফর্মুলাটা কি জানি, T = twice pi root L divided by G। এখানে L এবং G এর মধ্যে সম্পর্কটা কি, L এবং G এর মধ্যে অর্থাৎ G এবং L এর মধ্যে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। দেখেন ভাগ আকারে আছে এবং দুইটার পাওয়ার কিন্তু সমান, L এর পাওয়ার G এর পাওয়ার কিন্তু সমান, কারণ L এর পাওয়ার হচ্ছে হাফ, G এর পাওয়ারও কিন্তু হাফ, দুইটাই রুটের মধ্যে আছে, ঠিক আছে, এবং ভাগ আকারে আছে, ভাগ মানে অনুপাত আকারে আছে, অনুপাত আকারে আছে মানে তারা সমানুপাতিক, ঠিক আছে, এবং দুইটারই পাওয়ার 1। তাহলে এখন আমরা G এর সাথে L এর সম্পর্ক কি লিখতে পারি, অভিকর্ষ ত্বরণ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। এখন দেখেন তো এটাকে আমি যদি এরকম লিখি কোনো সমস্যা আছে, mg সমানুপাতিক L, কোনো সমস্যা নাই, ভর দিয়ে গুণ করে দিলেও সমানুপাতিকই থাকবে, কারণ একটা ধ্রুবক গুণ করছি জাস্ট, কোনো চলক তার গুণ করিনি। ওকে, তাহলে দেখেন তো mg মানে কি, ওজন, তাহলে বলতে পারি ওজন সমানুপাতিক L, ঠিক আছে, অর্থাৎ প্রথম স্থানে বস্তুর ওজন তার কার্যকরী দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, দ্বিতীয় স্থানে আসার পরে ওজন কার্যকরী দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। কার্যকরী দৈর্ঘ্য যদি বেড়ে যায় ওজন বেড়ে যাবে, কার্যকরী দৈর্ঘ্য কমে গেলে ওজন কমে যাবে। ওকে, কিন্তু আমাকে বলছে শতকরা কত পার্সেন্ট বেড়ে গেল, তাহলে আমরা এখান থেকে দেখেন তো এই সম্পর্কটা থেকে লিখতে পারি না, W2 divided by W1 is equals to L2 divided by L1 লিখতে পারি, যেহেতু সমানুপাতিক। তাহলে এখন দেখেন W2 আমরা বের করব, তাহলে L2 কত দেওয়া আছে, পরের স্থানে দৈর্ঘ্য 52 সেন্টিমিটার, এটা আছে কত, L1 আছে 50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা W2 এর মান কত পাবো, এটা ইনটু W1, 52 50, এটা হবে 26/25 ইনটু W1। আমরা কি বের করলাম, দ্বিতীয় স্থানে দোলক কোন একটা বস্তুর ওজন বের করলাম, কিন্তু আমাকে বলছে ওজন কতটুকু বৃদ্ধি পাইছে। তাহলে কি করতে হবে, W2 থেকে W1 বিয়োগ করতে হবে, বিয়োগ করে সেখান থেকে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমরা যেটা করব দেখেন, W2 মাইনাস W1, এটাকে আবার W1 দিয়ে ভাগ করব, পরে সেটাকে 100 দিয়ে গুণ করব, তাহলে আমি শতকরায় উত্তরটা পেয়ে যাব। শতকরা বের করার নিয়ম আপনারা জানেন, পরেরটা মাইনাস আগেরটা ডিভাইডেড বাই কার সাপেক্ষে আপনি ভাগ করতে বৃদ্ধি হিসাব করতেছেন সেটা ইনটু 100। তাহলে দেখেন W2 এর মান কত পাইছেন, 26/25, 26/25 ইনটু W1 মাইনাস W1 ডিভাইডেড বাই W1 ইনটু 100। W1 কমন নিয়ে কাটাকাটি করা যাবে, চলে যাবে, থাকবে 26/25 মাইনাস 1, তাহলে 26/25 থেকে যদি 1 বিয়োগ করে দেন থাকবে 1/25 ইনটু 100। এইবার হিসাব করেন, 1/25 মানে হচ্ছে 0.04, তাকে আবার 100 দিয়ে গুণ করবেন, তাহলে হবে 4, তাহলে आंसर হবে 4%। এই পুরোটা অ্যাকচুয়ালি একটা পার্সেন্ট, ঠিক আছে, পার্সেন্ট 4% কোথায় আছে, 4 নাম্বার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। এবার তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 4 নাম্বার কি বলছে দেখেন, দুটি স্প্রিং এর মধ্যে একটির বল ধ্রুবক অপরটির দ্বিগুণ, একটি বস্তুকে তাদের শ্রেণী সমবায়ে যুক্ত করে কাঁপালে কম্পাঙ্ক হয় F, সমান্তরাল সমবায়ের জন্য তার শ্রেণীর কত গুণ হবে। দুইটি স্প্রিং এর কথা বলছে, একটার বল ধ্রুবক দেওয়া আছে, অপরটার দ্বিগুণ, মান দেওয়া নেই, ব্যাপার না। বলছে ওই দুইটা স্প্রিং কে যদি আমি শ্রেণীতে যুক্ত করে তার সাথে একটা বস্তু যুক্ত করে আমি কম্পিত করি, সেই ক্ষেত্রে যে কম্পাঙ্ক পাওয়া যায় সেটা হচ্ছে F। যদি আমি স্প্রিং দুইটাকে সমান্তরালে যুক্ত করে
তারপর বস্তুটাকে কম্পিত করতাম, তাহলে যে কম্পাঙ্ক পাবো সেটা ওই শ্রেণীর কত গুণ হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, মনে করেন একটা স্প্রিং, এর বল ধ্রুবক দেওয়া আছে, এর বল ধ্রুবক দেওয়া আছে ধরলাম k, এটার সাথে আমি আরেকটা স্প্রিং যুক্ত করছি যার বল ধ্রুবক হবে আগেরটার দ্বিগুণ। এবার এটার সাথে আমি একটা বস্তুকে যুক্ত করে কম্পিত করছি, কম্পিত করলে যে কম্পাঙ্ক পাওয়া যায় সেটাকে বলছে f। এবার দেখেন তো এখান থেকে f আমি কিভাবে বের করব, কম্পাঙ্ক কিভাবে বের করব, 1/2 পাই রুট ks ডিভাইডেড বাই m, এভাবে আমরা বের করতে পারি। মানে কম্পাঙ্কের ফর্মুলাটা হচ্ছে এরকম, f is equals to 1/2 পাই রুট k বাই m। তাহলে দেখেন তো এই জায়গা থেকে আমরা লিখতে পারি না f সমানুপাতিক রুট k, মানে কম্পাঙ্ক হচ্ছে বল ধ্রুবকের বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে? তাহলে এই সম্পর্কটা থেকে আমরা হিসাব করি, দেখেন f2 বাই f1 equals to root k2 বাই k1, k2 মানে হইতেছে কিয়া kp, এটা হইতেছে কিয়া ks, f2 মানে পরের কম্পাঙ্ক, পরের কম্পাঙ্ক মানে যখন আমি স্প্রিং দুটাকে সমান্তরালে যুক্ত করব, ওকে। ks মানে হচ্ছে আগের বল ধ্রুবক, আগের বল ধ্রুবক মানে যখন স্প্রিং দুটাকে আমি শ্রেণীতে যুক্ত করেছিলাম। এখন এই ক্ষেত্রে শ্রেণীতে যুক্ত করলে তাদের বল ধ্রুবক কি হবে, 1/k is equals to হবে 1/k না, ধরুন 1/ks is equals to 1/k plus 1/2k। স্প্রিং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মোট স্প্রিং ধ্রুবক বের করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করতে হয়। এখান থেকে যদি আমরা ks বের করি সেটা আসবে আমাদের 2k স্কয়ার ডিভাইডেড বাই k প্লাস 2k, মানে 2k স্কয়ার বাই 3k, 2k বাই 3, ks এর মান আসবে এরকম, ওকে। তাহলে আর kp মানে কি, যখন সমান্তরালে যুক্ত করা থাকে, সমান্তরালে যুক্ত করা থাকলে তাদের বল ধ্রুবক হবে kp is equals to দুইটা যোগ করে দিবেন জাস্ট, হ্যাঁ, তাহলে আসবে কত 3k। হ্যাঁ, তাহলে এখানে আমরা kp আর ks এর মান বসাই, দেখেন kp এর মান আমরা কত পেয়েছি 3k, আর এটা কত পেয়েছি 2k বাই 3, 3 উপরে গিয়ে গুণ হয়ে গেলে 9k হয়ে যাবে, উপরে আছে 9k নিচে আছে 2k, k k কাটা যাবে, রুট করে দিলে আসবে 3/√2। এটা কিসের মান পাইলাম, f2 এর মান পাইলাম, f2 এর মান হচ্ছে f1, আর এই f1 না অ্যাকচুয়ালি এটা f দেওয়া আছে, তাহলে এটা হবে f, মানে আগে কম্পাঙ্ক f, পরের কম্পাঙ্ক হবে 3/√2 f, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সাধারণত এই জিনিসটা থেকে হিসাবটা করতে পারি। আর kp মানে দুইটা বল ধ্রুবক যোগ করে দিবেন, আর ks মানে আগে লসাগু করবেন পরে উল্টায় দিবেন, পরে দেখবেন এমনি কাটাকাটি করা যাবে। এই জিনিসটা আপনি মাথায় মাথায় করতে পারবেন, ঠিক আছে? তাহলে খুব সহজে কিন্তু অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, গ, হ্যাঁ 3/√2। তাহলে আমরা এখন পরের প্রশ্নটাতে চলে যাই, 5 নাম্বার। এখন কি বলছে, একটি স্প্রিংকে সমান দুই ভাগে কেটে ফেললে এক ভাগের বল ধ্রুবক পূর্বে দ্বিগুণ, অর্ধেক, 2/3 আমি জানি অবশ্যই জানি। দেখেন একটা স্প্রিংকে সমান দুই ভাগে কেটে ফেলছি, এক ভাগের বল ধ্রুবক পূর্বে মানে একটা স্প্রিংকে দুইটা টুকরা করে ফেলছি, এখন প্রত্যেকটা টুকরার বল ধ্রুবক কত হবে, মানে পুরা স্প্রিংটার বল ধ্রুবকের কত গুণ হবে, আমি বলে দিই দ্বিগুণ হবে। স্প্রিং এর সাইজ যত ছোট হতে থাকে তার বল ধ্রুবক তত বাড়তে থাকে, মানে ওই স্প্রিংটাকে প্রসারিত করতে গেলে আপনি তত বেশি বাধা পাবেন। একটা স্প্রিং যত লম্বা সে তত কম বাধা দেয়, স্প্রিংটা যত শর্ট সে তত বেশি বাধা দেয়। যেহেতু আমি সমান দুই ভাগে ভাগ করে ফেলছি, তাহলে এক ভাগের বল ধ্রুবক আগের দ্বিগুণ হয়ে যাবে, আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ফিল থেকে বুঝলেন। একটু ক্যালকুলেশন করে দেখি, মনে করেন একটা স্প্রিং, এটার বল ধ্রুবক k, এখন এই স্প্রিংটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করে ফেলব, ঠিক আছে? এই একটা ভাগ, এই একটা ভাগ, তাহলে এটার বল ধ্রুবককে ধরলাম আমরা k প্রাইম, তাহলে এটার বল ধ্রুবকও কিন্তু k প্রাইমই হবে, যেহেতু দুইটা একই স্প্রিং এর দুইটা সমান অংশ, তাহলে ওর বল ধ্রুবক যা হবে ওটা তাই হবে। এবার দেখেন, এবার যদি এই স্প্রিং এর সাথে এই স্প্রিংটাকে আমি শ্রেণীতে যুক্ত করে দেই,
তাহলেই তো আমি আগের পুরো স্প্রিংটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি এই দুইটা টুকরার শ্রেণী সমবায়ের ফলে যে স্প্রিং তৈরি হয় সেটাই হচ্ছে আগের সম্পূর্ণ স্প্রিংটা। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি না, দেখেন তো 1/k প্রাইম প্লাস 1/k প্রাইম ইজ ইকুয়ালস টু 1/k। এখানে k মানে হইল গিয়া এই দুইটা স্প্রিং এর শ্রেণী সমবায়ের মোট স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? তাহলে দেখেন তো 1/k প্রাইম প্লাস 1/k প্রাইম, এটা মানে কি আসবে 2/k প্রাইম, সরি k প্রাইম বলে না, k প্রাইম ইজ ইকুয়ালস টু আসবে 1/k। তাহলে এখান থেকে আপনি k প্রাইম এর মান বের করেন 2k, আর k প্রাইম মানে হচ্ছে যে একটা টুকরার বল ধ্রুবক, ওইটাই আপনাকে বের করতে বলছে, যা পুরো স্প্রিং এর বল ধ্রুবকের দ্বিগুণ। মানে সমান দুই ভাগে ভাগ করে ফেলছি, মানে অর্ধেক করে ফেলছি, বল ধ্রুবক দ্বিগুণ হয়ে যাবে। যদি স্প্রিংটাকে আমি দ্বিগুণ করতাম, মানে তার সাথে আরো একটা স্প্রিং যুক্ত করে যদি দ্বিগুণ করতাম দৈর্ঘ্য, তাহলে অর্ধেক হয়ে যেত। লম্বা করলে কমে যায়, ছোট করলে বেড়ে যায়, তাহলে অ্যানসার হবে ক, দ্বিগুণ। ওকে, তাহলে আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে। একটি উলম্ব স্প্রিং এর সাথে ভর যুক্ত করার ফলে এত মিটার প্রসারণ পাওয়া গেলে কম্পনের পর্যায়কাল কত হবে? ওকে, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, আমরা একটা স্প্রিং, একটা উলম্ব স্প্রিং এর পর্যায়কাল বের করার ফর্মুলা জানি, t is equals to 2 pi root e divided by g, যেখানে e মানে কি? e মানে হলো গিয়ে একটা স্প্রিং এর সাথে ভর ঝুলানোর পরে যতটুকু প্রসারণ পাওয়া গেছে। আমরা একটু ঘটনাটা খেয়াল করেন, মনে করেন এটা হচ্ছে একটা উপরের ছাদ, ছাদের সাথে আমি একটা স্প্রিং ঝুলিয়ে দিয়েছি, এটাকে বলা হয় তার উলম্ব, এটা একটা উলম্ব স্প্রিং। এখন এটার সাথে যদি আমি একটা ভর যুক্ত করে দেই, তাহলে এই স্প্রিংটা কি করবে, এখান থেকে একটু প্রসারিত হয়ে নিচে নেমে গিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে থেমে যাবে। হ্যাঁ, তাহলে এখানে ভর যুক্ত করে দিলে স্প্রিংটা একটু লম্বা হবে, একটা নির্দিষ্ট পরিমাণ লম্বা হয়, ওখানে গিয়ে থেমে যাবে, ঠিক আছে? তাহলে দেখেন এই কন্ডিশনে আমরা বলতে পারি এই স্প্রিংটাকে বলা হয় স্প্রিংটা সাম্যাবস্থায় আছে। কেন? এই ক্ষেত্রে তার মধ্যে কোনো স্পন্দন নাই। হ্যাঁ, এর কারণ কি? এর কারণ হলো কি এই বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে, স্প্রিং এর টান উপরের দিকে কাজ করতেছে। এই স্প্রিং এর বস্তুর ওজন আর স্প্রিং এর টান এই ক্ষেত্রে সমান, যেটা মিলে বল 0, তাই এখানে কোনো স্পন্দন নাই। আর এইখানে এই যে স্প্রিং এর সাথে ভর ঝুলানোর পর স্প্রিংটা যতটুকু প্রসারিত হইল, এই দৈর্ঘ্যটাকে আমরা বলি ই, ঠিক আছে? এই দৈর্ঘ্যটাকে আমরা বলি ই, ভর ঝুলানোর পর স্প্রিংটা যতটুকু প্রসারিত হইছে। ওকে, তাহলে দেখেন আমরা এখানে বসাইলাম, তাহলে দেখেন আমাকে এগুলো দিয়ে দিছে 2 পাই রুট ই, কতটুকু প্রসারিত হইছে 0.993 মিটার, আর জি এর মান কত 9.8। এখন দেখেন এটা থেকে আপনাদের পর্যায়কাল বের করতে বলছে। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, ক্যালকুলেটর ছাড়া কিন্তু হিসাবটা আপনি করতে পারবেন না, কিন্তু আমি আপনাকে একটু ট্রিক শিখিয়ে দিই, আপনি পারবেন। কিভাবে পারবেন দেখেন, এই সংখ্যাটা দেখলে কিন্তু আপনার মধ্যে একটা পুলক কাজ করে, একটু ভালো লাগা কাজ করে। কেন? কারণ এই যে দৈর্ঘ্যটা, এটা খুবই পরিচিত একটা দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য। হ্যাঁ, সেকেন্ড দোলক মানে জানো কি? যে সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। ভূপৃষ্ঠে একটা সেকেন্ড দোলকের পর্যায়কাল যেহেতু ফিক্সড 2 সেকেন্ড, তাহলে তার কার্যকরী দৈর্ঘ্যটাও ফিক্সড, এবং সেটা হচ্ছে 0.993 মিটার। তাহলে যেই সরল দোলকের দৈর্ঘ্য 0.993 মিটার ভূপৃষ্ঠে, তার পর্যায়কাল হবে 2 সেকেন্ড। একটা স্প্রিং এর ক্ষেত্রেও কিন্তু তাই হবে। একটা স্প্রিং এর সাথে ভর ঝুলানোর পর যদি 0.993 মিটার প্রসারিত হয়, তাহলে তার পর্যায়কাল হবে 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের মতোই বিষয়টা, ঠিক আছে? প্রত্যেকটা পূর্ণ কম্পন দিতে তার 2 সেকেন্ড করে সময় লাগবে। তাহলে এই সংখ্যাটা দেখে আপনি স্প্রিং এর ক্ষেত্রে সেম অ্যান্সারটা দিয়ে দিতে পারেন, আপনাকে হিসাব করার দরকার নেই, ঠিক আছে? আর যদি আপনি ক্যালকুলেটরতে করার সুযোগ পান, তাহলে অবশ্যই ক্যালকুলেটরতে করে ফেলতে দেখতে পারবেন, এটাই হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন পরের প্রশ্নটার দিকে চলে যাই। 7 নাম্বার দেখেন কি বলছে। সরল দোলন গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য কোনটি? সরল দোলন গতির ক্ষেত্রে যে বলটা আমি প্রয়োগ করি, বা ওই বস্তু যে বলটা প্রয়োগ করে, সেটা একটা পর্যায়ভিত্তিক বল, হ্যাঁ এটা ঠিক আছে। এটা স্পন্দনশীল বল, হ্যাঁ ঠিক আছে। একটা সরণের সমানুপাতিক, এটাও ঠিক আছে। সরল দোলন গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য আছে 4টা।
ঠিক আছে, চারটার মধ্যে তিনটাই এখানে দিয়ে দিছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা দিব? এটা দিব না, এটা দিব না, এটা দিব। 4 নম্বর অপশন দেখেন সবগুলো, তাহলে অ্যান্সার হবে সবগুলো। এই সবগুলোই হচ্ছে সরল দোলন গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য, এগুলো আপনাকে জানতে হবে, তাহলে আপনি তাকাইতে পারবেন। 7 নম্বর অ্যান্সার কিন্তু শেষ, অ্যান্সার হবে সবগুলো। বুঝতে পারছেন? তাহলে 8 নম্বর প্রশ্নে চলে যাই। কি বলছেন? নিচের কোনটি সরল ছন্দিত স্পন্দনের সরণের সমীকরণ নয়? ওকে, দেখেন এটাও সমীকরণ, এটাও সরণের সমীকরণ, এটাও সরণের সমীকরণ, কিন্তু এটা সরণের সমীকরণ না, তাহলে অ্যান্সার হবে এটা। এখন কথা হলো কিভাবে? দেখেন আমরা নরমালি একটা সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সরণের সমীকরণকে লিখি এভাবে x a sin ওমেগা t প্লাস ডেল, এটা আমরা বুঝতে জানি। কিন্তু এখানে আমরা a না লেখা অন্য কোনো একটা সংখ্যা লিখতে পারি, সেটাও সরণের সমীকরণ হবে, এটা সরণের সর্বোচ্চ মান নির্দেশ করে। এখানে আমরা প্লাস ডেল লিখছি, এখানে ডেল মানে হচ্ছে আদি দশা, প্লাস দিয়ে লিখছি আমাদের ইচ্ছা হচ্ছে তাই। যদি মাইনাস দিয়ে লিখি কোনো সমস্যা নেই, এটাও সরণের সমীকরণ হবে। এটা ডেল না লিখে আমি অন্য কোনো একটা প্রতীক দিয়ে প্রকাশ করি তাও হবে। এটা কোন নির্দেশ করে? কোন হইলেই হবে, প্লাস হোক মাইনাস হোক। ওকে, এখন আবার আরেকটা জিনিস, এই জায়গায় আছে কি সাইন, এখানে সাইন না হলে যদি কজ হয় তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিংবা সাইন এবং কজ দুইটা ত্রিকোণমিতি অনুপাত যোগ বা বিয়োগ আকারেও যদি থাকে তাও কোনো সমস্যা নেই। যেমন ধরেন x a sin ওমেগা t প্লাস b cos ওমেগা t, এটাও কিন্তু একটা পর্যায়ভিত্তিক গতি বা সরল দোলন গতির সমীকরণ। আর আরেকটা কথা, এখানে b বা ডেল আপনি যেটাই লেখেন এটা হচ্ছে একটা দশা ধ্রুবক বা আদি দশা, যদি এটা না থাকে তাও কিন্তু এটা একটা সরল দোলন গতির সমীকরণ। কারণ এখানে ডেল যদি 0 হয় এটার অর্থ হলো গিয়ে একটা বস্তু সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করেছে। ওকে, তাহলে দেখেন ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সাইন এবং কস যদি থাকে তাহলে সে সরল দোলন গতির সমীকরণ হবে। অন্য কোনো অনুপাত চলে আসলেই সেটা আর সরল দোলন গতি হবে না, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এখানে কস আছে, a ওমেগা t মাইনাস ধ্রুবক, ঠিক আছে, এটা সরল দোলন গতি। a সাইন আছে, ওমেগা t আছে, ধ্রুবক নাই, সমস্যা নেই, এটাও সরল দোলন গতি। পরে দেখেন এই জিনিসটা x e to the power i ওমেগা t প্লাস ডেল, এই জিনিসটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি, এটাকে বলা হয় অয়লার আইডেন্টিটি। দেখেন e i থিটা, জটিল সংখ্যা আপনারা পড়েছেন, এটাকে আমরা লিখতে পারি যে cos থিটা প্লাস i sin থিটা লিখতে পারি। তাহলে এখানে আমরা যদি থিটা না লিখে ওমেগা t প্লাস ডেল লিখি তখন হবে দেখেন e to the power i ওমেগা t প্লাস ডেল, এই জিনিসটাকে আমরা লিখতে পারবো cos ওমেগা t প্লাস ডেল প্লাস i sin ওমেগা t প্লাস ডেল, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখেন cos আছে, sin আছে, ওমেগা t প্লাস ডেল, একটা কোণ আছে। এখানে i দ্বারা বোঝানো হচ্ছে এখানে এই অংশটা হচ্ছে বাস্তব সমতলে, এই অংশটা হচ্ছে কাল্পনিক সমতলে, যেই সমতলেই হোক পর্যায়ভিত্তিক ফাংশন তো, ঠিক আছে? পর্যায়ভিত্তিক ফাংশন মানে সরল দোলন গতি ফাংশন, তাহলে অবশ্যই এর যোগ আকারে আমি যা পাইছি এটাও কিন্তু একটা সরল দোলন গতির ফাংশন হবে। তার মানে এই যে e i ওমেগা t প্লাস ডেল এটাও সরল দোলন গতির সরণের সমীকরণ। কিন্তু এখানে আছে tan, যেহেতু tan sin এবং cos বাদে অন্য কিছু থাকলে সেটা সরল দোলন গতি হবে না, তাহলে আমাদের অ্যানসার হবে গ, এটা সরল দোলন গতির সমীকরণ নয়। বুঝতে পারছেন? তাহলে আপনাকে খুঁজতে হবে sin cos আছে কিনা বা e to the power i থিটা এইভাবে তাকে লেখা যায় কিনা, যদি যায় তাহলে সে সরলের সমীকরণ হবে, না হলে হবে না। তাহলে এখন আমরা পরের প্রশ্নটি চলে যাই। দেখুন কি বলছে 9 নাম্বার। 9 নাম্বার বলছে যে 16d2y dt2 256y 0 সমীকরণের জন্য কৌণিক বেগ কত? একদম কমন একটা প্রশ্ন, এটা ভালো মতো খেয়াল করবেন। দেখেন আমরা একটা সরল দোলন গতি সম্পন্ন কণার জন্য একটা সমীকরণ জানি, del square d square x by dt square plus omega square x is equals to 0, এটাকে বলা হয় সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ বা অন্তরক সমীকরণ, যেখানে x মানে হলো গিয়ে ওই কণাটার সরণ, ওমেগা মানে কৌণিক বেগ, ঠিক আছে? আর এখানে d স্কয়ার কথার অর্থ হলো কি আমি তাকে দুইবার অন্তরীকরণ করছি,
টি এর উপর স্কয়ার মানে আমি দুইবারই টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। ঠিক আছে, এখন এখানে সরণকে যদি আমরা x দ্বারা প্রকাশ করি তাহলে সমীকরণটা হবে এরকম। যদি আমি সরণকে y দিয়ে প্রকাশ করি তাহলে এখানে x এর জায়গায় y বসাবো, কোনো সমস্যা নেই, কিন্তু টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এবং এটা হবে ওমেগা স্কয়ার। তাহলে দেখেন এখানে এরকম একটা সমীকরণ দেওয়া আছে যেখানে সরণকে y দিয়ে প্রকাশ করছে। তাহলে এখন এই সমীকরণটাকে আমরা একটু লিখি, দেখেন কি বলছে, 16 d স্কয়ার y dt স্কয়ার প্লাস 256 y is equals to 0। এবার দেখেন আমি এই সমীকরণের সাথে এই সমীকরণটাকে কম্পেয়ার করব, সেখান থেকে আমি ওমেগার মান বের করব। ওমেগা মানে আমাকে কৌণিক বেগ বের করতে বলছে। ঠিক আছে, এখন আমি যদি ওর সাথে কম্পেয়ার করতে চাই, দেখেন ওর সাথে চেহারা মিলাইতে হবে। এখানে দেখেন তো এই d স্কয়ার y বাই dt স্কয়ারের সামনে কোনো সংখ্যা আছে? নাই। তাহলে এটার সামনেও কোনো সংখ্যা রাখা যাবে না। তাহলে আমি কি করব, 16 দিয়ে ভাগ করে দেব। 16 দিয়ে যদি ভাগ করে দিই উভয় পক্ষকে, তাহলে এখানে আসবে d স্কয়ার y বাই dt স্কয়ার প্লাস 256 কে 16 দিয়ে ভাগ করলে হবে 16, সাথে আছে y। তাহলে এইবার দেখেন ওর সাথে কিন্তু ওর চেহারা মিলে গেছে। তাহলে ওর যেই যেই জায়গায় যে সকল জিনিস আছে এই সমীকরণের একই জায়গায় একই জিনিস থাকবে। তাহলে এখানে আমাকে কি বের করতে বলছে, কৌণিক বেগ। কৌণিক বেগ কোথায় থাকে? y এর সামনে। এখানে y এর সামনে কত আছে? ওমেগা স্কয়ার। এখানে y এর সামনে কত আছে? 16। তাহলে হবে y ওমেগা স্কয়ার মানে হচ্ছে 16, তাহলে ওমেগার মান আসবে 4। একক হবে রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এবার দেখেন আমাদের প্রথমে আছে 16। আপনারা যেটা করেন এখানে যে পোলাবেন ভুলটা করে, এটা দেখাই এখানে যে জিনিসটা আছে এটাকে রুট করে অ্যানসারটা লিখে দেয়। কিন্তু সাবধান, সামনে কিছু আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। সামনে কিছু থাকলে ওটাকে আগে তাড়াইতে হবে, তাড়ানোর পর এখানে যা হবে সেখান থেকে ওমেগা বের করতে হবে। তাহলে 16 এটা অ্যানসার হবে না, অ্যানসার হবে কত? 4। কিন্তু দেখেন এটাও অ্যানসার না, কারণ এখানে 4 ঠিকই আছে কিন্তু একক আছে মিটার পার সেকেন্ড। এটাও অ্যানসার হবে না। কোনটা হবে? 16 এটা তো বাদ, 4 রেডিয়ান পার সেকেন্ড, অ্যানসার হবে 4। ঠিক আছে, ওকে। তাহলে এই প্রশ্নটা কমন একটা প্রশ্ন। দেখেন আমি অনেক কিছু বলছি, এই কারণে সময় বেশি লাগছে। আপনি যেটা করবেন এখানে যা থাকবে সেটা ভাগ করে দিবেন, এটাকে রুট করে দিবেন, একক রেডিয়ান পার সেকেন্ডে রেখে অ্যানসারটা বলে দিবেন। 10 সেকেন্ড সময় লাগবে, 10 সেকেন্ডও লাগবে না, দেখেন লাগলে হয়ে যেতে পারে। ঠিক আছে, প্র্যাকটিস করবে। তাহলে আমরা এখন পরের প্রশ্নতে চলে যাই। 10 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে, সরল ছন্দিত স্পন্দনে বেগ সরণ লেখচিত্রের প্রকৃতি কেমন? সরল ছন্দিত স্পন্দনের জন্য বেগ এবং সরণের মধ্যে সম্পর্কটা কি রকম দেখেন। মনে করেন কোন একটা কণার সরণ দেওয়া আছে, তাহলে বেগ বের করব কিভাবে? এই ফর্মুলা দিয়ে, v omega root a square minus x square। তাহলে এবার আমি একটা গ্রাফ আঁকবো, এরকম এরকম একটা গ্রাফ আঁকবো, যেখানে এই বরাবর আঁকলাম, এই বরাবর দেখাবো বেগ, এই বরাবর দেখাবো সরণ। এই বরাবর সরণ দেখাতে পারি, এটা হবে -x, কোনো ব্যাপার না। এবার তাহলে দেখেন তো এই ফর্মুলাটাকে আমরা v এবং x এর গ্রাফ যেহেতু আঁকবো, তাহলে আমরা রুটটাকে তাড়াই, স্কয়ার করেন, v স্কয়ার ওমেগা স্কয়ার গুণ করে দেন a স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x স্কয়ার। বুঝছি, স্কয়ার করলাম, এটা দিয়ে গুণ করে দিলাম। তাহলে এবার দেখেন এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসেন, v স্কয়ার হবে প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার ইজ ইকুয়ালস টু থাকবে ওমেগা স্কয়ার a স্কয়ার। এবার ওমেগা স্কয়ার a স্কয়ার দিয়ে ভাগ করে দেন, তাহলে আসবে কি v স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার a স্কয়ার প্লাস এটা দিয়ে ভাগ করে দিলে এখানে থাকবে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। এবার দেখেন তো এটা কিসের সমীকরণ, দেখুন যে আসলে না এখানে এরকম একটা সমীকরণ আসছে না, x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। তাহলে এটা হবে এরকম একটা উপবৃত্তের সমীকরণ, v একটা চলক, x একটা চলক, তাদের স্কয়ার আছে, নিচে স্কয়ার ফর্মেটে দুইটা মান আছে, ডান পাশে আছে 1। এটা উপবৃত্তের সমীকরণ। তাহলে এখানে আমি যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা হবে এরকম। উপবৃত্তের একটা উপরের অংশটা আমরা আঁকছি, নিচের অংশটা আঁকলে একটা উপবৃত্ত কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই বেগ সরণের সম্পর্কটা হবে উপবৃত্তাকার। ঠিক আছে, যে গ্রাফটা পাবো সেটা হলো উপবৃত্তাকার, এটা মনে রাখবেন। নরমালি বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফগুলো হয় পরাবৃত্তাকার, কিন্তু এই গ্রাফটা হবে উপবৃত্তাকার। মুখস্থ দিয়ে দিলে হবে না, হ্যাঁ মুখস্থ রাখবেন, এটা মুখস্থ রাখবেন, বেগ সরণের গ্রাফ হবে উপবৃত্তাকার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলছে দেখেন, 11 কি বলছে
বলছে বিস্তারের এক প্রান্ত থেকে যাত্রা করলে কোন সময়ে গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত 1:3 হবে। একটা স্পন্দনশীল বস্তু কণা তার বিস্তারের এক প্রান্ত থেকে যাত্রা করছে, বিভব শক্তি গতিশক্তির অনুপাত দেওয়া আছে 1:3, সময় বের করতে বলছে। বিভব শক্তি গতিশক্তির অনুপাত দেওয়া আছে 1:3। ওকে, উল্টা লিখছি, গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত দেওয়া আছে। হ্যাঁ, গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত দেওয়া আছে 1:3। ওকে, আচ্ছা, গতিশক্তির ফর্মুলা লেখেন। গতিশক্তির তো আমরা দুই ধরনের ফর্মুলা জানি। হ্যাঁ, দেখেন, গতিশক্তি ইজ ইকুয়ালস টু, একটা হচ্ছে, এটা তো বিভব শক্তি লিখলাম, গতিশক্তি একটা হচ্ছে হাফ কে a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে যখন সরণের মান দেওয়া থাকে তখন এটা দিয়ে কাজ করি, যদি সময় দেওয়া থাকে তখন করি এটা দিয়ে, হাফ কে a স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল। ঠিক আছে, এখানে আমাদের সময় বের করতে বলছে, কোন সময়, তাহলে আমরা এই ফর্মুলাটা লিখব। তাহলে গতিশক্তির ফর্মুলা লেখেন হাফ কে a স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল। নিচে দেখবেন q এর ফর্মুলা, মানে বিভব শক্তি। বিভব শক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল। এটা দেওয়া আছে কত, 1/3। ওকে, আচ্ছা, বসাইলাম। এবার তাহলে দেখেন, উপরের হাফ কে a স্কয়ার, নিচের হাফ কে a স্কয়ার কাটা যাবে, থাকবে cos স্কয়ার বাই sin স্কয়ার। দেখেন এটা কেন লিখতে পারি না, tan স্কয়ার ওমেগা t প্লাস ডেল ইজ ইকুয়ালস টু 3। হ্যাঁ, উপর আমরা উল্টায় দিলাম, উল্টায় দেওয়ার ফলে sin স্কয়ার উপরে চলে গেল, cos স্কয়ার উপরে চলে আসলো, 3 হয়ে যাবে। tan স্কয়ারের মান পেয়েছি। এখান থেকে আমাকে সময় বের করতে হবে। তাহলে দেখেন, উভয় পক্ষে রুট করে দেন, রুট করে দিলে কি হবে, tan ওমেগা t প্লাস ডেল ইজ ইকুয়ালস টু আসবে প্লাস মাইনাস √3। হ্যাঁ, ওকে, তাহলে এখান থেকে আপনি ওমেগা t প্লাস ডেল এর মান বের করেন। tan ইনভার্স এই পাশে নিয়ে আসবেন, প্লাস 3 এর জন্য মানটা আসবে আপনার 60 ডিগ্রি, 60 ডিগ্রি। হ্যাঁ, আর মাইনাস 3 এর জন্য মানটা আসবে 120 ডিগ্রি, tan 120 ডিগ্রির মান মাইনাস √3। ওকে, আচ্ছা, আর এখানে দেখেন আমাকে t বের করতে হবে, উপরে লিখি। হ্যাঁ, t বের করতে হবে ওমেগা t প্লাস ডেল। ডেল কত দেখেন আমাকে এখানে বলে দিছে, বিস্তারের এক প্রান্ত থেকে যাত্রা করলে, যদি কোনো একটা বস্তু সাম্যাবস্থা থেকে যাত্রা করে তার জন্য ডেলের মান হবে 0। যদি বিস্তারের এক প্রান্ত থেকে যাত্রা করে তার জন্য ডেলের মান হবে 90 ডিগ্রি বা π/2। ঠিক আছে, আমি যেহেতু এখানে ডিগ্রি আকারে লিখছি, এখানেও ডিগ্রিতেই লিখলাম, কোনো সমস্যা নাই। ইজ ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি, এটা যে কোনো একটা। তাহলে এবার দেখেন, আমি এখান থেকে ওমেগা টি কি পাবো, ওমেগা টি পাবো 60 থেকে 90 বিয়োগ করব, তাহলে আমরা পাবো -30 ডিগ্রি। তো 120 থেকে 90 বিয়োগ করলে আমরা পাবো +30 ডিগ্রি। ওকে, কিন্তু এখান থেকে দেখেন আমরা কি বের করব, সময় বের করতে চাচ্ছি। সময় যদি বের করি, তাহলে আমি যদি -30 নিয়ে কাজ করি তখন সময়টা আসবে নেগেটিভ, সময় তো নেগেটিভ হবে না। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই যে এখানে যে প্লাস মাইনাস লিখেছিলাম, এখানে আমাদের প্লাস মাইনাস লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা শুধু প্লাসটা লিখলে কিন্তু হয়ে যেত, কারণ সময় তো নেগেটিভ হতে পারবে না। তাহলে অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটার মান অলওয়েজ পজিটিভই হবে, কারণ আপনি শক্তির মান বের করতেছেন, শক্তির মান কখনো নেগেটিভ হবে না। এই কারণে এখানে প্লাস মাইনাস দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তাহলে শুধু +3 নিয়ে যদি আমরা কথা বলতাম, তাহলে +3 না মাইনাস, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে আমার t এর মান কিভাবে পজিটিভ আসে সেটা আমাদের দেখতে হবে। ওকে, তাহলে এই -3 এই জিনিসটা যাবে বাদ। ওকে, আচ্ছা, কি তাহলে ওমেগা কে যদি ভাঙি, ওমেগা ভাঙলে কি পাবো আমরা, 2π ডিভাইডেড বাই t সাথে আছে t। তাহলে এই জিনিসটা আমরা বাদ দিয়ে দেব, আপনি দেখলেই বুঝবেন সময় নেগেটিভ আসবে এটার জন্য। তাহলে আমরা শুধু 30 ডিগ্রি নিয়ে কাজ করব। আচ্ছা, 30 ডিগ্রি মানে কি, এটা নিয়ে কাজ করে 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, π/6। তাহলে এবার এখান থেকে t বের করেন, π কাটা যাবে, 2 নিচে চলে যাবে, t উপরে চলে যাবে, t ডিভাইডেড বাই 12। ঠিক আছে, তাহলে আমাদের অ্যানসার হবে খ নাম্বার। যদি আপনি এটা নিয়ে কাজ করতেন, হ্যাঁ মানে এটা নিয়ে কাজ করতেন, তাহলে আসতো -t/12।
একই আসতো কিন্তু নেগেটিভ আসতো, কিন্তু সময় তো নেগেটিভ হবে না, আপনি তখনও বলতে পারবেন সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কি বলছে, কোন মানের জন্য, সরণের কোন মানের জন্য স্পন্দন গতির ক্ষেত্রে গতি শক্তি মোট শক্তির অর্ধেক হবে। সরণের মান বের করতে বলছে, শর্ত দিছে গতি শক্তি মোট শক্তির অর্ধেক। গতি শক্তি অর্ধেক, কার অর্ধেক? মোট শক্তির অর্ধেক। গতি শক্তির ফর্মুলা লিখে, কোন ফর্মুলা লিখবো? এইটা লিখবো, হাফ কে ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার। কেন? সরণ বের করতে বলছে। পরে ডানে আছে হাফ ইনটু ই এর ফর্মুলা কি? হাফ কে a স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন হাফ কে চলে যাবে, তাহলে এখানে থাকবে a স্কয়ার মাইনাস x স্কয়ার, এখানে থাকবে হাফ ইনটু a স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এবার কি করব? এদিক সেদিক করব, x স্কয়ার এই পাশে নিয়ে যাব, এটা এই পাশে নিয়ে যাব, তাহলে হবে x স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 3/2 a স্কয়ার। তাহলে আপনি এখান থেকে x এর মানটা পাবেন, x এর মান পাবেন আপনি প্লাস মাইনাস √3/2 a। কিন্তু এখানে অপশনে আমাদের একটাই आंसर, প্লাস মাইনাস আমাদের লাগবে না। তাহলে आंसर হবে কত? √3/2। আচ্ছা দেখেন, অপশন তো ঠিকই আছে, তাই না? আমি মনে এখানে একটা ভুল করছি। এই যে এখানে দেখেন, আমি x স্কয়ার থেকে এই পাশে নিয়ে গেছি, হাফ a স্কয়ার, এটা বাম পাশে নিয়ে আসতে হবে না? বাম পাশে নিয়ে আসলে তো মাইনাস হলো, আমি তো প্লাস করে দিয়েছি এখানে। এখানে হবে অ্যাকচুয়ালি হাফ a স্কয়ার। ঠিক আছে, হাফ a স্কয়ার হলে এখানে হবে প্লাস মাইনাস 1/√2a। তাহলে শুধু একটাই হবে 1/√2, মানে a/√2। অ্যানসার হবে কত? ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে এত বড় হিসাবটা না করে আপনি যদি মনে রাখতে পারেন, দেখেন গতি শক্তি যদি মোট শক্তির অর্ধেক হয়, গতি শক্তি যদি মোট শক্তির অর্ধেক হয়, তার মানে কি? ইউ আর কে সমান, বিভব শক্তি আর গতি শক্তি সমান, এবং বিভব শক্তি এবং গতি শক্তি সমান হয় কোথায়? যেখানে সরণের মান a/√2। তাহলে দেখেন সরণের মান যদি a/√2 হয়, তাহলে গতি শক্তি বিভব শক্তি হয় সমান। আবার সরণের মান যদি a/√2 হয়, গতি শক্তি হবে মোট শক্তির অর্ধেক, একইভাবে বিভব শক্তি হবে মোট শক্তির অর্ধেক। এই তিনটা কথা একই, এই তিনটার জন্য সরণের মান হবে a/√2। আপনি মুখস্থ রেখে এটা করতে পারতেন, আমি মুখস্থ দিয়ে যদি করতাম তাহলে আমাদের আগে হয়ে যেত, ক্যালকুলেশন করতে গিয়ে ঝামেলা করার দরকার নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন পরের প্রশ্নটাতে চলে যাই। 13 নম্বর প্রশ্নটা কি বলছে? সরল দোলন গতিশীল কোন কণার সর্বোচ্চ বিভব শক্তি 1.5 জুল এবং বিস্তার 10 সেন্টিমিটার হলে বল ধ্রুবক কত? সর্বোচ্চ বিভব শক্তি দেওয়া আছে, খুব সিম্পল একটা জিনিস। দেখেন সর্বোচ্চ বিভব শক্তি মানে হচ্ছে যে ইউ ম্যাক্স, এটা কত? হাফ কে a স্কয়ার। সর্বোচ্চ বিভব শক্তি বা সর্বোচ্চ গতি শক্তির ফর্মুলা আমরা জানি, হাফ কে a স্কয়ার। বিভব শক্তির মান দেওয়া আছে কত? 1.5। হাফ কে বিস্তার দেওয়া আছে 10 সেন্টিমিটার, মানে 0.1 এটার স্কয়ার, 0.1 মিটার স্কয়ার। তাহলে এটা গুণ করে দিলে হবে 3 কে আপনি 0.1 স্কয়ার দিয়ে ভাগ করবেন, মানে 0.01 দিয়ে ভাগ করবেন। তাহলে 3 ডিভাইডেড বাই 0.01 ইজ ইকুয়াল টু k। তাহলে k এর মান পেয়ে যাবেন। 0.01 দিয়ে ভাগ করলে হবে 100 দিয়ে গুণ করা, 100 দিয়ে গুণ করা মানে 300। তাহলে आंसर হবে 300 নিউটন পার মিটার। ক নাম্বার হচ্ছে आंसर। ঠিক আছে, সহজ হিসাব। 14 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে? 30 নিউটন পার মিটারের উলম্ব স্প্রিং এর সাথে 300 গ্রাম ভরের একটি লোড ঝুলিয়ে দিলে স্প্রিংটি কত দূর প্রসারিত হয়ে থামবে? আচ্ছা, একটা স্প্রিং দেওয়া আছে, যে স্প্রিং এর সাথে আমি কি করব? 300 গ্রামের একটা বস্তু ঝুলিয়ে দেব, ফলে স্প্রিংটা একটা নির্দিষ্ট পরিমাণ প্রসারিত হয়ে থেমে যাবে। আচ্ছা, স্প্রিংটা যখন প্রসারিত হয়ে থেমে যায়, মনে করেন একটা স্প্রিং আছে, প্রসারিত যদি ভরযুক্ত করে দিই, ভরযুক্ত করে দিলে স্প্রিংটা আরো লম্বা হবে। স্প্রিংটা মনে করেন আগে ছিল এই পর্যন্ত, ভরযুক্ত করে দেওয়ার পর এখানে চলে আসছে তার শেষ মাথা। তাহলে কতটুকু প্রসারিত হইল? আমরা জানি ই পরিমাণ প্রসারিত হইল। এবং এই প্রসারণের জন্য যখন এখানে বস্তুটা আসছে, এখানে সে থেমে আছে, যখন থেমে থাকে তখন কি হয়? তখন mg is equals to ke হয়।
mg is equals to ke, এটা আপনাদের মনে রাখতে হবে। স্প্রিং যখন সাম্যাবস্থায় থাকে mg is equals to ke, mg মানে হচ্ছে বস্তুর ওজন আর ke মানে হচ্ছে স্প্রিং এর টান। ke মানে স্প্রিং ধ্রুবক আর e মানে প্রসারণ, ঠিক আছে? ওই যে হাফ f is equals to minus kx আমরা পড়েছিলাম, মাইনাস দ্বারা বিপরীতমুখিতা বোঝানো হয়। আর যেহেতু আমি বিপরীত দিক দেখাচ্ছি তাহলে মাইনাস দেওয়ার দরকার নেই। তাহলে এখানে এই স্প্রিং এর টান হচ্ছে কি ke, স্প্রিং এর টানের ওজন সমান, তাই এখানে স্প্রিং বস্তুটা থেমে আছে। তাহলে mg is equals to ke, এই শর্তটা আমাদের ব্যবহার করতে হবে। কি দেওয়া আছে? ভর দেওয়া আছে, k দেওয়া আছে, e বের করতে হবে। e is equals to তাহলে কি হবে? mg divided by k। m দেওয়া আছে কত? 300 গ্রাম। 300 গ্রামকে যদি কেজিতে নেই, 300 into 10 to the power minus 3 কেজি। g এর মান দেওয়া আছে 9.8, k এর মান দেওয়া আছে কত? 30 নিউটন পার মিটার। তাহলে এবার হিসাব করেন, 30 দিয়ে এটাকে ভাগ করলে হবে 10, থাকবে 10 to the power minus 3 into 9.8 মিটার। সব এসআই এককে যেহেতু বসাইছি, তাহলে আমি এই প্রসারণের একক পাবো মিটার। এবার দেখেন 10 into 10 to the power minus 3, এটা মানে কি? 10 to the power minus 2, সাথে আছে 9.8 মিটার, ঠিক আছে? তাহলে আমাদের এই পুরো জিনিসটা হবে কি আসলে 9.8 সেন্টিমিটার, ঠিক আছে? কারণ সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আমরা কি করি? 10 to the power minus 2 দিয়ে গুণ করি। তাহলে 10 to the power minus 2 কে সরায় দেওয়ার জন্য আমরা কি করতে হবে? এখানে মিটারকে সেন্টিমিটার লিখতে হবে। आंसर কত হবে? এটা 9.8 সেন্টিমিটার। তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 15 নাম্বার দেখেন কি বলছে। একটি সেকেন্ড দোলককে কোন পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে তার পর্যায়কাল 0.25% বেড়ে যায়। পাহাড়ের উচ্চতা কত? সেকেন্ড দোলক মানে জানো কি? যে সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। একটা সেকেন্ড দোলককে আমি ভূপৃষ্ঠে যখন রাখি তখন তার পর্যায়কাল থাকে 2 সেকেন্ড। এরপর যখন আমি ওই দোলকটাকে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাই তখন কিন্তু পর্যায়কাল সেটা থাকে না, পর্যায়কাল বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ পাহাড়ের চূড়ায় গেলে অভিকর্ষ ত্বরণ কমে যায়। অভিকর্ষ ত্বরণ কমে যাওয়ার কারণে পর্যায়কাল বেড়ে যায়। কতটুকু বেড়ে যায় সেটা বলে দিচ্ছে, 0.25% বেড়ে যায়। এই ইনফরমেশন থেকে আপনাকে পাহাড়ের উচ্চতা বের করতে হবে। খেয়াল করেন, অভিকর্ষ ত্বরণের সাথে টি এর সম্পর্ক, টি সমানুপাতিক 1/√g, আমরা জানি বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখান থেকে আমরা কি লিখতে পারি? t1 divided by t2 is equals to √g2 by √g1 লিখতে পারি। ওকে, তাহলে এখন দেখেন মহাকর্ষ অধ্যায় থেকে আমরা দেখেছিলাম ওই যে g প্রাইম is equals to r square divided by r plus h whole square into g। মানে আমি যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠি তখন সেই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করার ফর্মুলা এইটা। কিন্তু এখানে আমরা g প্রাইম না লেখা, এখানে g প্রাইমটাই হবে g2 আর এটা হবে g1। মানে এটা হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, এটা পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ। আর h মানে হবে গিয়ে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, মানে পাহাড়ের উচ্চতা, ঠিক আছে? তাহলে এখন দেখেন তো এখান থেকে আমি লিখতে পারি না g2 বাই g1 এবং রুট করে দিতে পারি। রুট করে দিলে এখানে থাকবে কি শুধু r ডিভাইডেড বাই r প্লাস h। এবার দেখেন রুট g2 বাই g1 মানে আমরা কি বের করে রেখেছিলাম? t1 বাই t2। তাহলে লেখেন t1 বাই t2 is equals to আসবে r ডিভাইডেড বাই r প্লাস h। এখান থেকে আমাদের h বের করতে হবে। তাহলে হিসাবে পুরোপুরি গুণ করে দেন, এই করেন সেই করেন, গুণ করার কি আছে? r প্লাস h is equals to আসবে t2 বাই t1 into r। ওকে, তাহলে এখান থেকে h কত আসবে? h is equals to আসবে t2 divided by t1 minus 1 into r। মানে আমরা কি করলাম? এই r টাকে ওই পাশে নিয়ে গেছি, নিয়ে r কমন নিয়েছি, এরকম একটা জিনিস আসছে। তাহলে কোন একটা পাহাড়ের উচ্চতা বের করার জন্য আপনি এই ফর্মুলাটা মনে রাখতে পারেন এমসিকিউর জন্য। কিন্তু রিটেনে যদি কখনো আসে আপনাকে এখান থেকে শুরু করে এই এতগুলো স্টেপ করে আসতে হবে। এমসিকিউর জন্য আপনি ফর্মুলাটা মনে রাখবেন, পাহাড়ের উচ্চতা is equals to t2 by t1 minus 1 into r। t2 মানে হচ্ছে চূড়ায় পর্যায়কাল, t1 মানে হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠের পর্যায়কাল। যেহেতু আপনি এখান থেকে 1 বিয়োগ করবেন তাহলে অবশ্যই এটা গ্রেটার দ্যান 1 হইতে হবে, বড়টা হবে উপরে, ছোটটা হবে নিচে। r মানে পৃথিবীর ব্যাসার্ধ। এবার খেয়াল করেন t2 বলে দিয়েছে, t2 কত বলছে? বলছে যে 0.25% বেড়ে যায়। তাহলে আমরা এইখানে
এটাকে আমরা আরেকটু সিম্পল করব এই ক্যালকুলেশনটার জন্য। কিভাবে দেখেন, h is equals to আমরা লিখতে পারি না এখান থেকে t2 minus t1 divided by t1 লসাগু করে দিয়ে লিখতে পারি into r। এখন দেখেন তো এই জিনিসটাকে আমাদের চেনা চেনা লাগতেছে কিনা, t2 minus t1 divided by t1 পার্সেন্টেজের হিসাব চলে আসছে। এই জিনিসটার মানে কিন্তু দেওয়া আছে 0.25% of r। দেখেন এটার সাথে কিন্তু 100 গুণ অবস্থায় নাই, এই কারণে পার্সেন্ট কথাটা আমাদের লিখতে হবে। যদি এখানে 100 গুণ অবস্থায় থাকে তাহলে আমাদের পার্সেন্ট লেখা দরকার ছিল না, যেহেতু এখানে 100 গুণ অবস্থায় নাই এই কারণে আমরা পার্সেন্ট লিখছি, সাথে আছে r। এবার দেখেন 0.25% মানে কি, এটাকে আবার 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.25 ডিভাইডেড বাই 100 ইনটু r। ঠিক আছে, এরপরে দেখেন 0.25 মানে কি 1/4, আবার নিচে আছে আরো 100, তাহলে হবে আর r মানে কি, r মানে হচ্ছে 6400 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার, দেখা যাচ্ছে না এখানে? হ্যাঁ, ওকে। তাহলে এবার দেখেন 4 দিয়ে 64 কে ভাগ করেন, 4 দিয়ে 64 কে ভাগ করলে হবে 16, থাকবে 100, আরো 100 কাটাকাটি 16 কিলোমিটার। তাহলে আমাদের অ্যানসারটা হবে 16 কিলোমিটার, পাহাড়ের উচ্চতা 16 কিলোমিটার। ঠিক আছে, এখন আপনি এই হিসাবটা যদি না বুঝে থাকেন, কেন বুঝবেন না, ক্লাস 6 এর বাচ্চারা এগুলো পারে, শতকরার হিসাব একদম সিম্পল হিসাব। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমাদের 15টা প্রশ্নের সলিউশন হয়ে গেল। আশা করি যারা পরীক্ষা দিয়েছেন, যাদের একটা প্রবলেম ছিল তারা প্রবলেমগুলো সলভ করে নিতে পেরেছেন, এবং যারা পরীক্ষা দেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে পরীক্ষাটা দিয়ে এসে তারপর এই সলভ ক্লাসটি আবার দেখে নেবেন, আপনাদের উপকার হবে। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আমাদের এই ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন, যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে। তাহলে আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।